প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ, দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক ছাত্রীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে ফিনান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রে ক্লাস শুরু করছি। আমরা ব্যাংক তহবিল শুরু করেছি, ব্যাংক তহবিলের উৎস পড়েছি, ধারণা পড়েছি। আজ আমরা পড়ব ব্যাংক ঋণ কী, ব্যাংক ঋণ কেন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয় এবং ব্যাংক ঋণ দেওয়ার সময় ব্যাংক কোন কোন বিষয়গুলি বিবেচনা করে। দেখো ছাত্রীরা, আমি কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন বলেছি, তোমরা একটু খেয়াল করো। যেমন প্রথম বলেছি ব্যাংক ঋণ কী। এটা অনুধাবন এবং জ্ঞান দুটো প্রশ্নই হতে পারে। এখন যদি বলি ব্যাংক ঋণ কী, ব্যাংক ঋণ হচ্ছে ব্যাংক তার গ্রাহকদের আর্থিকভাবে যে ঋণ দিয়ে থাকে তাই ব্যাংক ঋণ। এই ব্যাংক ঋণকে অনেক সময় ব্যাংক অগ্রিমও বলা হয়। এরপর আসো যে ব্যাংক যে শুধুমাত্র তার গ্রাহকদেরকে আর্থিকভাবে ঋণ দেয় তা নয়, সাথে ব্যাংক তার গ্রাহকদেরকে অনার্থিক ঋণও প্রদান করে। এখন হয়তো তোমরা ভাববে অনার্থিক ঋণ আবার কিভাবে প্রদান করে। করে। কিভাবে করে? ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন দলিলের মাধ্যমে সুনাম, সুখ্যাতি ও বিশ্বাস গ্রাহকদের ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে। কার? ব্যাংকের। কি? ব্যাংক বিভিন্ন দলিলের মাধ্যমে তার গ্রাহক, তার সুনাম, সুখ্যাতি ও বিশ্বাস গ্রাহকদের ব্যবহার করার সুযোগ দেয়। সেটাও এক ধরনের ঋণ। আবার আমরা যদি বলি যে সুনাম, বিশ্বাস ও সেবা, এগুলো কিভাবে দেওয়া যায়? একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংক ধার দেয়। যেমন তুমি বিদেশে যাচ্ছ, তুমি ওই সময় আর্থিকভাবে কোনো ঋণ নিলে না, কিন্তু ব্যাংকের কাছ থেকে একটা কি নিয়ে গেলা, একটা ভ্রাম্যমাণ নোট বা ভ্রাম্যমাণ চেক নিয়ে গেলা। এটা এক ধরনের ঋণ। এখন এটা কি আর্থিক সরাসরি টাকার মাধ্যমে দেওয়া হলো না, কিসের মাধ্যমে দেওয়া হলো? এটা একটা দলিলের মাধ্যমে দেওয়া হলো। তাহলে এগুলোকেই বলে যে ব্যাংকের সুনাম, সুখ্যাতি এবং বিশ্বাসকে ব্যবহার করে এই ঋণগুলো তোমাকে দেবে, গ্রাহকদের দেবে, যেন তারা ওগুলোর সুযোগ সুবিধাটা নিতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখছি এই যে ব্যাংক ঋণ দিচ্ছে, তাহলে ব্যাংক ঋণ কী সেটা আমরা জানলাম। এখন আমরা যাব এই ব্যাংক ঋণটা কতভাবে দেওয়া যায়। 3 ধরনের ঋণ ব্যাংক জনগণকে প্রদান করে থাকে। 1 নম্বর হচ্ছে নগদ অর্থে প্রদত্ত ঋণ বা অগ্রিম। এটাকে কিন্তু অগ্রিমও বলে। ব্যাংক ঋণের 3টে ধরনের, সবগুলোকে কিন্তু অগ্রিম বলে না। শুধুমাত্র যেটা নগদ অর্থে প্রদান করা হয় সেটাকেই অগ্রিম বলা হয়। ব্যাংক যখন তার গ্রাহকদের টাকা হিসাবে যে ঋণগুলো দেয় সেটা হচ্ছে ব্যাংক ঋণ, নগদ প্রদত্ত ঋণ। এরপরে এসছে দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ। ওই যেটা একটু আগে বললাম যে সুনামের বিপরীতে গ্রাহকদের পক্ষে তৃতীয় পক্ষ বরাবর কোনো দলিল যখন ইস্যু করে ব্যাংক, ইস্যুর মাধ্যমে ঋণ মঞ্জুর করে, তাকে দলিলের মাধ্যমে ঋণ বলে। যেমন প্রত্যয়পত্র, ব্যাংক গ্যারান্টি পত্র ইত্যাদি হচ্ছে এর উদাহরণ। এখানে আমি একটা কথা বলেছি, তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষকে এখানে ব্যাংক এবং গ্রাহক দুটো পক্ষ, প্রথম দ্বিতীয় পক্ষ। এখানে তৃতীয় একটা পক্ষ আমি উল্লেখ করেছি। সেই তৃতীয় পক্ষটা কি সেটা আমাদের বুঝতে হবে। আমি সংজ্ঞাটা একটু বলি, কারণ তোমাদের তো এইভাবেই সংজ্ঞাটা লিখতে হবে। ব্যাংক তার সুনামের বিপরীতে গ্রাহকদের পক্ষে তৃতীয় পক্ষ বরাবর কোনো দলিল ইস্যুর মাধ্যমে যে ঋণ প্রদান করে, যে ঋণ মঞ্জুর করে, তাকেই বলা হয় দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ। আবার আমি উদাহরণে কি বলেছি? প্রত্যয়পত্র, গ্যারান্টি পত্র। প্রত্যয়পত্র
আমরা জানি যে বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত হয়, তাই না? যখন বিদেশে কারো কাছ থেকে তুমি পণ্য আমদানি করলে তখন তুমি তাকে সরাসরি টাকা পাঠাতে পারবে না বলে তুমি ব্যাংকের কাছে যাও, ব্যাংক তোমার পক্ষ হয়ে তার বরাবরে একটা কি দেয়, প্রত্যয়পত্র দেয়। তাহলে এই প্রত্যয়পত্রটা তোমার কাছে একটা ঋণ, ব্যাংকে তোমার এটা পরিশোধ করতে হবে। কি ঋণ? দলিলি ঋণ। কার জন্য এটা তৈরি করা হয়েছে? সেই তৃতীয় পক্ষের জন্য, যে তোমার কাছ থেকে টাকা পায়। তুমি যার কাছ থেকে আমদানি করেছ সেই রপ্তানিকারকের বরাবর ব্যাংক এটা প্রস্তুত করেছে। কি জন্যে? তোমার ঋণটা ব্যাংক পরিশোধ করবে সেই মর্মে একটা স্বীকারোক্তি দিয়ে ব্যাংক এটা তৈরি করেছে। তাহলে কার জন্য তৈরি করেছে? সেই রপ্তানিকারকের জন্যে। তুমি আমদানিকারক, তাহলে এখানে তৃতীয় পক্ষ হচ্ছে সেই তিনি, যার জন্যে এই প্রত্যয়পত্রটা তৈরি করা হয়েছে। এই জন্য এখানে বলা হয়েছে যে কি বলা হয়েছে, ব্যাংক তার সুনামের বিপরীতে গ্রাহকের পক্ষে তৃতীয় পক্ষ বরাবর যে ঋণের দলিল ইস্যু করে সেটাই হচ্ছে দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ। আমি আশা করছি তোমরা স্পষ্ট বুঝেছো এটা। এরপরে যেটা আছে সেটা আমি আলোচনা করছি, সেটা হচ্ছে দলিলপত্র ক্রয়ের মাধ্যমে প্রদত্ত ঋণ। আমরা জানি আমরা আমাদের কিছু কিছু বিনিময় বিল, হুন্ডি, হ্যাঁ, এগুলো আমরা বাট্টা করি। কোথায় বাট্টা করি? ব্যাংকে গিয়ে বাট্টা করি, ব্যাংকের কাছে এটা বিক্রি করি, এক ধরনের বিক্রয়। তাহলে আমাদেরকে ওই দলিলগুলির বিপরীতে যে টাকাটা ব্যাংক দিচ্ছে সেটাও কিন্তু এক ধরনের ঋণ ব্যাংক আমাদের দিচ্ছে। এটাকে বলে কি? দলিলপত্র ক্রয়ের মাধ্যমে প্রদত্ত ঋণ। তাহলে আমরা কয়টা ঋণ পড়লাম? 3টা ঋণ পড়লাম। একটা হচ্ছে নগদ অর্থে প্রদত্ত ঋণ, আরেকটা হচ্ছে দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ, আরেকটা হচ্ছে দলিলপত্র ক্রয়ের মাধ্যমে প্রদত্ত ঋণ। ছাত্রীরা খেয়াল করো, আমি 3টা ঋণ প্রদানের কথা বলেছি। এখন আমি প্রথমেই বলেছি আমরা কি পড়ব, ঋণ কি বা অগ্রিম কি পড়ব, এটা কত প্রকার পড়ব, কত প্রকারও পড়ে ফেলেছি। এখন খুব সংক্ষেপে আমরা জানবো এই ঋণটা ব্যাংক কেন প্রদান করে, এটার গুরুত্ব কি, কি উদ্দেশ্যে এটা দিয়ে থাকে। আমরা জানি আমাদের প্রত্যেকটা দেশের ব্যবসা বাণিজ্যের একটা বড় অবলম্বন হচ্ছে ব্যাংক। তাহলে ধারে ব্যবসা পরিচালনা করা ব্যাংকের একটা উদ্দেশ্য, প্রত্যেক গ্রাহক যেন ধারে ব্যাংকে ঋণটা প্রদান করতে নিয়ে তারা কাজ করতে পারে। এরপরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার, শিল্পের প্রসার, কৃষি উন্নয়ন, গ্রাহকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, নগদ অর্থের বিকল্প। আমরা জানি যে কোনো সময়ে দলিলি ঋণগুলো নগদ অর্থের বিকল্প হিসাবে কাজ করে। আমরা পড়েছি না, ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে, এটা হচ্ছে এই পয়েন্টের মাধ্যমে এটাই বোঝানো হচ্ছে। এরপর এসছে ভ্রমণে সহায়ক, সে সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিতকরণ। আমি তোমাদের জন্যে দেখো একটু বোর্ডের দিকে তাকাও, স্ক্রিনে আমি সেই ঋণগুলো লিখে দিচ্ছি, কত ধরনের ঋণ। হ্যাঁ, ঋণের প্রকারভেদটা দেখি। নগদ ঋণের প্রকারভেদ, ব্যাংক ঋণের প্রকারভেদ। এক, কি বললাম? নগদ অর্থে প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ। 2, কি বললাম? দলিলপত্রের বা দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ। 3, কি বললাম? দলিলপত্র ক্রয়ের মাধ্যমে প্রদত্ত ঋণ। এই 3টা আলোচনা করেছি। তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে এবং মনে রাখার জন্যে আমি আবার লিখে দিলাম। তারপর কি বলেছি, এই ঋণগুলি কেন প্রদান করে? 1 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রধান অবলম্বন হচ্ছে ব্যাংক।
ব্যবসা বাণিজ্যের সহায়তার জন্যে, এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ব্যবসা বাণিজ্যের সাথে চলে আসছে, শিল্পের প্রসার চলে আসবে, কৃষির উন্নয়নের জন্যে কৃষকরা, খামারিরা ঋণ নেন। তারপরে গ্রাহকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি। আমরা জানি আজকাল ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা গ্রাহক যারা আছি ওরা কী করি, ব্যাংকের কাছ থেকে ঋণ নেই এবং আমাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয়। এতে করে বাণিজ্যের প্রসার হয়, ব্যবসার প্রসার হয়। তারপর আরেকটা একটু আগে যেটা বললাম যে নগদ অর্থের বিকল্প, ব্যাংক সরাসরি টাকা সৃষ্টি করতে পারে না, কিন্তু টাকার মতো এই যে ঋণের দলিলগুলো আমাদেরকে দেয়, চেক থেকে শুরু করে ড্রাফট থেকে শুরু করে ব্যাংক প্রত্যেকটা দলিলকেই বলছি, ওগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, লেনদেন করতে পারি। তারপরে সম্পদের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্যে এবং ভ্রমণের সহায়তার জন্যে আমি তোমাদেরকে প্রথমেই দলিলি ঋণে একটা উদাহরণ দিয়েছি যে ভ্রাম্যমাণ নোট, ভ্রমণকারী নোট, এগুলো কিন্তু ভ্রমণকারী সুবিধার জন্যে একটা খুব ভালো একটা বিকল্প। টাকার পরিবর্তে ওরা যখন বাইরে কোথাও যায়, যেখানে আমরা কি নিতে পারি না, টাকা অর্থ নিতে পারে না, প্রচুর অর্থ, তখন কিন্তু এই ধরনের ঋণের দলিলগুলো নিয়ে তারা তাদের কাজ সারতে পারেন। তাহলে আমরা কি দেখেছি, ব্যাংক ঋণের গুরুত্ব কি পড়েছি। এটা কেন পড়লাম, প্রত্যেকটা পড়ায় প্রত্যেকটা প্রশ্নে আমরা একটা জিনিস দেখব, আমরা কেন পড়ছি, তাই না? এখন এই তিনটা আমাদের অবশ্যই লাগবে। যখন আমরা উদ্দীপক থেকে ডিফাইন করব, আলাদা করব যে কোনটা নগদ অর্থে প্রদত্ত ঋণ, হ্যাঁ, তারপরে কোনটা দলিলের মাধ্যমে প্রদত্ত ঋণ, একটু দেখো। এরপরে গুরুত্ব কেন পড়লাম, গুরুত্ব পড়লাম আমরা যখন 4 ঘ নাম্বার প্রশ্নের উত্তর করব, সুবিধা অসুবিধা বা কোনো তুলনামূলক আলোচনা অথবা যুক্তি দিয়ে বুঝিয়ে লিখো, তখন আমাদের এই সুবিধার পয়েন্টগুলো জানতে হবে। তোমাকে হয়তো ঘ নাম্বার প্রশ্নে বলল যে এই ধরনের ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক আমাদের জাতীয় অর্থনীতিতে কোন ধরনের ভূমিকা রাখছে। তখন যদি ব্যবসা বাণিজ্য ভিত্তিক ঋণ হয় তুমি বলবা ব্যবসা বাণিজ্য ভূমিকা রাখছে, যদি কৃষি ভিত্তিক ঋণ হয় তখন বলবা হ্যাঁ কৃষিতে ভূমিকা রাখছে। আবার যদি এটা ওরকম হয় যে কেউ বিদেশে ভ্রমণের জন্য গেল বা ট্রিটমেন্টের জন্য গেল, সে একটি ব্যাংকের কাছ থেকে দলিলের মাধ্যমে ঋণ নিল, তখন তোমাকে গ নাম্বার প্রশ্নে বলতে পারে যে তিনি কোন ধরনের ঋণ নিয়েছেন, তখন তোমাকে বলতে হবে তিনি দলিলের মাধ্যমে দলিলের ঋণ নিয়েছেন। হ্যাঁ, এই গ নম্বর প্রশ্ন। এরপরে বলবে যে ঘ নম্বর প্রশ্নে এই ধরনের ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক আমাদের আর্থসামাজিক ব্যবস্থায় কোন ধরনের ভূমিকা রাখে, তখন আমরা বলতে পারি যে গ্রাহকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকদের সেবা প্রদানে ব্যাংক যথেষ্ট ভূমিকা রাখে। তাহলে এই গুরুত্বগুলো দিয়ে তুমি এই প্রশ্নটার উত্তর করতে পারবা। এই জন্য গুরুত্ব কিন্তু যেমন তেমন ছেড়ে ছুড়ে দেওয়ার ব্যাপার না, পড়তে হবে খুব ভালো করে। এই আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো পড়বে। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম, ব্যাংক ঋণ কি পড়লাম 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে কি ব্যাংক ঋণের প্রকারভেদ। 3 কি পড়েছি, ব্যাংক ঋণ কেন প্রদান করা হয়, ব্যাংক ঋণ কেন প্রদান করা হয়, গুরুত্ব, হ্যাঁ ওগুলো পড়েছি। এটা আমি কি রোমান 1 দিই, রোমান 2 দিই, রোমান 3 দিই, ঠিক আছে। তাহলে আর 2 নম্বর প্রশ্ন এটা, আর 3 নম্বর পড়েছি কেন ব্যাংক ঋণ প্রদান করা হয়। এটা তোমাদের অনুধাবনের প্রশ্ন আসতে পারে, কেমন? করা হয় বা গুরুত্ব। আমি মুখে মুখে পয়েন্টগুলো আলোচনা করেছি। এখন আসো আমরা যাই, এই যে ব্যাংক যখন ঋণ প্রদান করে তখন ব্যাংকে এমনি এমনি ঋণ দিয়ে দিবে, আমি গেলাম আমাকে দিয়ে দিবে, তুমি গেলা তোমাকে দিয়ে দিবে, এত সহজ? নিশ্চয়ই না। ব্যাংক বেশ কিছু বিষয় বিবেচনা করে এই ঋণ প্রদানের সময়। কারণ ব্যাংক সবচাইতে আগে দেখবে যাদেরকে ব্যাংক ঋণ দিচ্ছে বা যিনি ঋণ নিচ্ছেন তিনি ব্যাংকে এই ঋণটা ঠিক মতো পরিশোধ করতে পারবে কিনা, সেটা হচ্ছে ব্যাংকের 1 নাম্বার মাথা ব্যথা, 1 নাম্বার বিবেচ্য বিষয়। তাহলে যাকে তাকে ঋণ দিবে না। হ্যাঁ, আমি গিয়ে বললাম বা তুমি গিয়ে বললা যে আমি ঋণ চাই, অবশ্যই ব্যাংক সেই ব্যাপারে
তোমার সাথে আমার সাথে একমত হবে না। তাহলে এই ঋণ দেওয়ার আগে ব্যাংক কিছু জিনিস বিবেচনা করে। 1 নম্বর হচ্ছে যদি সে ব্যবসায়ী হয় তাহলে তার ব্যবসায়িক সুনাম কেমন, আর যদি সে কোনো ব্যক্তি হয় তাহলে ব্যক্তি হিসাবে তার সুনাম কোন ধরনের, সে কোন পর্যায়ের ব্যক্তি। আজকে আমি গিয়ে ব্যাংকে যদি বলি আমি টাকা চাই, ঋণ চাই, আমাকে দিতে ব্যাংক যতবার ভাববে। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে আমার ব্যক্তিগত ঋণের প্রয়োজন, তখন কি 1 মিনিটও ভাববে? 1 সেকেন্ডও ভাববে না। এটা হচ্ছে পার্থক্য, ব্যক্তিতে পার্থক্য। ব্যক্তিক একটা সুনামও আছে, যে ব্যক্তিক সুনামের উপর ভিত্তি করেও ব্যাংক কাউকে না কাউকে ঋণ দেয়। ব্যবসায়ী ছাড়াও, শিল্প প্রতিষ্ঠান ছাড়াও ব্যাংক ঋণ দিয়ে থাকে। তাহলে প্রথম হচ্ছে যাকে ঋণ দিবে তার সুনাম কেমন, সে ব্যবসায়ী হোক আর সে একজন ব্যক্তি হোক। আচ্ছা, এরপরে আসছে যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায়ী হিসেবে সে সচ্ছল কিনা, তাকে ঋণটা ফেরত দেওয়ার সে ক্ষমতা রাখে কিনা। তারপর তার গ্রাহকের কী পরিমাণ সম্পদ আছে, সে সম্পদের পরিমাণ ঋণ দানের অনুপাত করে দেখবে। ঋণের অনুপাত এবং সয় সম্পত্তির অনুপাত বিবেচনা করে ব্যাংক ঋণটা দেয়। এরপর হচ্ছে ঋণ গ্রহণের উদ্দেশ্য, যেমন তেমন উদ্দেশ্য তার ব্যাংক ঋণ দেবে না। যেমন আমার বৈধ কোনো উদ্দেশ্য থাকতে হবে ঋণে, বৈধ উদ্দেশ্যে এবং গঠনমূলক উদ্দেশ্যে যদি আমি ঋণ নেই তখনই কিন্তু ব্যাংক আমাকে ঋণ দেবে। এখন তুমি যদি বলো আমি একটা বিরাট একটা অনুষ্ঠান করব, বিয়ের অনুষ্ঠান করব, কোটি কোটি টাকা খরচ করব, এই জন্য ঋণ দেবে? গঠনমূলক কোনো কাজে না, ঋণ দেবে না। কিন্তু তুমি যদি বলো আমি এখন একটা বাড়ি করব, অথবা আমি একটা ব্যবসা স্থাপন করব, একটা শিল্প প্রতিষ্ঠান করব, এর মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থান হবে, এগুলো বুঝাতে পারলে ব্যাংক অবশ্যই তোমাকে সেই ঋণটা দেবে। তাহলে কোন ঋণটা প্রাধান্য পাবে ব্যাংকের কাছে? যে ঋণটা গঠনমূলক সেটা প্রাধান্য পাবে। এরপরে আসে যেমন ঋণ ফেরতের উৎস, তুমি কোন উৎস থেকে ঋণটা ফেরত দেবে। হ্যাঁ, ঋণের ব্যবহারের উপর ডিপেন্ড করে উৎসটা আসে, যেমন মাসিক আয়, তারপর শিল্প ঋণের ক্ষেত্রে আয় সম্ভাবনা কত হতে পারে। হ্যাঁ, আমি হয়তো শিল্প প্রতিষ্ঠানটা দেবো, কিন্তু আমার সম্ভাব্য আয় কত হবে সেটার উপর ডিপেন্ড করে আমি ঋণটা ফেরত দেবো। আর যারা মাসে বেতন পায়, প্রত্যেক মাসে মাসে কোনো চাকরিজীবী, তিনি তার বেতনের উপর ডিপেন্ড করে ঋণটা ফেরত দেবে। এই জন্যে ঋণ ফেরতের উৎসটাও কে দেখবে? ব্যাংক দেখবে। আর সবচাইতে আগে আমি বলেছি কি, আমার সুনাম, এই সুনামের সাথে কিন্তু চরিত্র জড়িত। যদি একটা শিল্প প্রতিষ্ঠানের সুনাম দেখে, সুনাম তো এমনি হয় না। প্রতিষ্ঠানের সুনাম তার কিসের সাথে জড়িত? কাজ কারবারের সাথে জড়িত। এটাকে আমরা চরিত্র বলতে পারি না, মানুষের বেলায় এটা চরিত্র, কিন্তু প্রতিষ্ঠানের বেলাও প্রাতিষ্ঠানিক কাজকর্মগুলো সবার সাথে কেমন হচ্ছে, কিভাবে করে আসছে, সেটা ডিপেন্ড করে। এ হচ্ছে গ্রাহক বিবেচনায়। আমরা কিন্তু এই ঋণের সময় ব্যাংক দুটো জিনিস বিবেচনা করে, একটা গ্রাহকের দিক থেকে বিবেচনা, আর একটা হচ্ছে ব্যাংকের দিক থেকে বিবেচনা, কোম্পানির দিক থেকে বিবেচনা। যেমন ব্যাংকের তারল্য আছে কিনা, ব্যাংক নিজের তারল্য যদি না থাকে কখনোই ঋণ দিতে পারবে না। আমরা তারল্য কি জানি? আমরা বারবার পড়েছি, তারল্য হচ্ছে ব্যাংকের গ্রাহকরা চাহিদা মাত্র তাদের আমানত ফেরত দেওয়ার যে সামর্থ্য ব্যাংক রাখে, সেটাই হচ্ছে তারল্য। এখন ব্যাংকের কাছে যদি সে সামর্থ্য বজায় না থাকে, ব্যাংক কিন্তু কখনোই তোমাকে ঋণ দেবে না। দীর্ঘমেয়াদী ঋণ তো কথাই আসে না, হয়তো স্বল্পমেয়াদী ঋণ দেওয়ার কথাও সে সময় ব্যাংক চিন্তা করে। তাহলে কি, ব্যাংকের দিক থেকে তারল্য দেখবে, নিরাপত্তা দেখবে, তারপরে যদি সেটা ব্যাংক পুরো কোম্পানিকে দেয়, কোম্পানি নিরাপত্তা, লাভজনকতা, বৈচিত্র্যতা কোন ধরনের, তারপরে মেয়াদ মিশ্রণ, কোন দীর্ঘমেয়াদী ঋণ দিচ্ছে না স্বল্পমেয়াদী ঋণ দিচ্ছে না মধ্যমমেয়াদী ঋণ দিচ্ছে, সেটা দেখবে। এরপরে একটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা গ্রাহকদের বেলায় হোক, কোনো কোম্পানির বেলায় হোক, এটা এবং ব্যাংক নিজে, এই তিনটা পক্ষই জড়িত থাকবে এই এখন যে পয়েন্টটা বলছি সেটার সময়। সেটা হচ্ছে জামানত। ব্যাংক কোন ধরনের জামানত পেলে, কোন ধরনের জামানতের পরিবর্তে ঋণ মঞ্জুর করবে, সেটা বেশ বিবেচ্য বিষয়। সেটা ব্যক্তির জামানত হোক আর কোনো কোম্পানির জামানত হোক,
কোম্পানি ঋণের ক্ষেত্রেই হোক, এই জামানতটা কিন্তু ব্যাংক অবশ্যই দেখবে। তাহলে আমি কি বলেছি যে ব্যাংক ঋণ মঞ্জুরের সময় এই জিনিসগুলো বিবেচনা করে। আমরা ঋণকে তো ভাগ করেছি, যেমন ব্যক্তিক, অব্যক্তিক, হ্যাঁ, এবং কোম্পানি, গ্রাহক, বিভিন্নভাবে বিভিন্ন বই আছে। আমি তোমাদেরকে খুব ঘোলাটে করতে চাচ্ছি না। আমরা বলবো ব্যাংক একজন গ্রাহককে ঋণ মঞ্জুর করেন, অথবা কোনো কোম্পানিকে বা কোনো অব্যক্তিক কাউকে ঋণ মঞ্জুর করতে পারে। এখন কোম্পানিকে যখন ঋণ মঞ্জুর করে তখন কোম্পানির লাভজনকতা, বৈচিত্র্যতা, হ্যাঁ, মেয়াদের মিশ্রণ, জামানত, এগুলো দেখে। ব্যক্তিক জামানতের ক্ষেত্রেও কিন্তু গ্রাহককে বিবেচনা করলে এগুলিই দেখে। ব্যক্তিক জামানত মানে গ্রাহকদের বিবেচনা যখন ঋণ দেয়, তখন আমি যেটা বললাম, গ্রাহকের চরিত্র, গ্রাহকের যোগ্যতা, গ্রাহকের সম্পদ, তারপর গ্রাহক ঋণ গ্রহণের উদ্দেশ্য, ঋণ ফেরত দানের ক্ষমতা বা উৎস, এগুলো ব্যাংক দেখে। আর ব্যাংকের নিজেরটা কি দেখে, সেটা হচ্ছে তারল্য। ব্যাংকের তারল্য ঠিক আছে কিনা এবং নিরাপত্তা আছে কিনা, এই দুইটা ব্যাংকের নিজের পক্ষ থেকে দেখে। এবং যাদের ঋণ দিবে তাদেরকে দুই পক্ষে ভাগ করে একটা কোম্পানি হিসাবে চিন্তা করে, আর একটা ব্যক্তিগত কেউ হলে গ্রাহক হিসাবে চিন্তা করে। আমি যা পড়ালাম, 3টে প্রশ্ন পড়ালাম। 1 নম্বর প্রশ্ন কি পড়েছি, কাহাকে বলে, না ব্যাংক ঋণ কাহাকে বলে, ওটা লিখলাম না। 2 নম্বর পড়িয়েছি ব্যাংক ঋণের প্রকারভেদ। 3 কেন ব্যাংক ঋণ দেওয়া হয়। আর 4 পড়ালাম কি ঋণ মঞ্জুরের বিবেচ্য বিষয়। মঞ্জুরের বিবেচ্য বিষয় সমূহ। প্রিয় ছাত্রীরা, এই 4টা প্রশ্নে আমি যা পড়িয়েছি, আশা রাখি তোমরা এগুলো বুঝেছো। বইয়ে একটু সাহায্য নিবে এবং আমার ভিডিওটা বারবার দেখবে। খুব সহজ করে আমি বুঝিয়েছি। বইয়ে কিন্তু অনেক ঋণ, 4 নম্বর যেটা পড়িয়েছি ঋণ মঞ্জুরের বিবেচ্য বিষয়গুলো, এগুলো বইয়ে এক এক ধরনের, এক এক বই একটু লিখেছে, কেউ কেউ ভাস্ট লিখেছে। ওগুলো পড়লে তোমাদের জন্য ভালো, তোমরা উদ্দীপকগুলো খুব সহজেই ধরতে পারবা। কিন্তু আমি খুব সহজ করে সংক্ষিপ্ত করে বুঝিয়েছি। এর বেশি এটাই যদি খুব ভালো করে বোঝো, তোমার কিন্তু আর ডিটেলস যেতে হবে না, কারণ বেশি পড়বা বেশি মাথা আউলে যাবে। যতটুকু পড়ছো অতটুকুই ভালো করে পড়ো। আমার এই ভিডিওটা বারবার দেখবে। এটার উপরে উদ্দীপক আসছে এবং এই উদ্দীপকটা বোঝা কিন্তু দায়। কোনটা বোঝা দায়? ওই যে এই 3 ধরনের ঋণ, এই দেখো, এই ঋণগুলো খুব ভালো করে পড়বে, যে নগদ, দলিলের মাধ্যমে এবং দলিলপত্র ক্রয়ের মাধ্যমে। এই 3টার পার্থক্য যদি বুঝে পড়তে পারো, তাহলে অবশ্যই তোমরা উদ্দীপক থেকে কোন ধরনের ঋণ প্রয়োগের প্রশ্নটা খুব সহজেই ধরতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থেকো।